দর্শক, সৃষ্টিকর্তার উপর সুধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে অতিথি আমাদের সাথে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। চলুন দর্শক, দেখে আসি আজকের অনুষ্ঠানের অতিথি কি বলে। প্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি হাসান জাফির তুহিন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই তুহিন ইতিমধ্যে পাবনা 2 আসনের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে। প্রিয় দর্শক, হাসান জাফির তুহিন তার উপার্জনের সিংহভাগ অর্থ ব্যয় করে থাকেন এই দলীয় কার্যক্রমের পিছনে। আসুন আমরা পরিচয় হই হাসান জাফির তুহিনের সাথে। ইমরান চৌধুরী সাহেব, আপনি 10 মিনিটস উইথ ইমরান যে প্রোগ্রামটি নিয়েছেন, এখানে বিগত 15.5 বছরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের বিভিন্ন বিষয়গুলো আপনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা ফুটে তোলার চেষ্টা করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তুহিন সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনার পারিবারিক জীবন সম্পর্কে। পাবনাতে একটি অত্যন্ত রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করি। আমাদের ইসলামী যে বিষয়গুলো, এগুলো আমার পরিবারে বেশি চর্চা হতো। আমার বাবা আলহাজ জালালউদ্দিন মোল্লা, উনি একসময় সরকারি চাকরি করতেন, পরে সরকারি চাকরি ছেড়ে দিয়ে এসে ব্যবসা বাণিজ্য করেন। সেখানে ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি ছিল। পাবনা চেম্বার অফ কমার্সের উনি নেতৃত্বে ছিলেন এবং পাবনাতে যত মসজিদ, মাদ্রাসা, সামাজিক কর্মকাণ্ডে উনি নেতৃত্ব দিয়েছেন। এবং আমার মা, সে একটি দানশীল পরিবারের সদস্য ছিলেন। উনি তার জীবদ্দশা, উনি বাবা মা কেউই এখন বেঁচে নেই। আমার মা তার জীবনের সবচেয়ে বড় বড় সম্পদগুলো এলাকায় মসজিদ, মাদ্রাসা এবং গরিব দুঃখীদের মধ্যে উনি দান করে গেছেন। এই জন্য আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। তা আমাদের পারিবারিক জীবন, বিশেষ করে বাবা মা সহ আমার ভাই বোনদের সহ সবাই মিলে একটা সুন্দর পরিবেশ। তাছাড়া দাম্পত্য জীবনে আমি এক সন্তানের জনক। আমার স্ত্রী পুরোপুরি একজন গৃহিণী, যদিও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, বাট এখন সে পুরোপুরি গৃহিণী। আমার একটাই সন্তান, সে আইইউটিতে 2য় বর্ষ পড়ছে। সব মিলে আমি আল্লাহর রহমতে দাম্পত্য জীবনে অনেক ভালো আছি। তুহিন সাহেব, আমরা তো আপনার পারিবারিক জীবন সম্পর্কে শুনলাম, এখন জানতে চাচ্ছি আপনার ছাত্র রাজনীতি সম্পর্কে এবং সেই সময়ের প্রেক্ষাপট সম্পর্কে। পাবনা জেলা থেকেই আমার ছাত্রদল শুরু। সেখানে আমি প্রথমেই ছাত্রদলের পাবনা জেলার যুগ্ম আহ্বায়ক ছিলাম। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে এসে বেশ কিছু দায়িত্বশীল পোস্টে ছিলাম। তারপরেও সর্বশেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রদলের আমি সভাপতি ছিলাম। সেখানে লেখাপড়া শেষ করে ঢাকাতে এসে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি ছিলাম এবং আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম আর কি। তা সর্বশেষ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসাবে আমার ছাত্র রাজনীতির শেষ হয়। আপনি কর্মজীবনে আসলেন কোন পেশার মধ্য দিয়ে, এবং এখানে এসেও আমরা জানি আপনি দায়িত্ব পালন করেছেন পেশাজীবী সংগঠনে, এই বিষয়টা সম্পর্কে যদি বলেন। আমার বাবা মার ইচ্ছা ছিল আমি একজন সরকারি কর্মকর্তা হই, কিন্তু আমার সেই সৌভাগ্যটি হয়নি। কারণ ছাত্র জীবন যখন শেষ করলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো শেষের দিকে এসে 1996 সালের পট পরিবর্তনের পরে আমাদের পর তো চরম নির্যাতন নিপীড়ন চেপে বসলো আর কি। তারপরে আমি এটা শেষ করে আমি ঢাকাতে এসে আমি ব্যবসা বাণিজ্য শুরু করি। আমার বেশ কয়েকটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ছিল সেই সময়, এখনও আছে। একদিকে ব্যবসা বাণিজ্যের সময় দিয়েছি, একদিকে এই বিএনপির পেশাজীবী সংগঠন অ্যাবের সদস্য সচিবের দায়িত্ব পালন করছি, বেশ কয়েক বছর পালন করেছি। তুহিন সাহেব, আমরা জানতে চাচ্ছি রাজনৈতিক জীবনে এসে 15.5 বছরে আপনাকে কতগুলো মামলার দায়ভার গ্রহণ করতে হয়েছিল? সেই সময়গুলোতে আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা কী ছিল, আপনার অবস্থা কী ছিল? কোনো শ্রেণী পেশার মানুষই তো এই সরকারের সময় ভালো ছিল না, আমিও তার বাইরে না। বিশেষ করে বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমাদের উপর তো চরম নির্যাতন নিপীড়ন এসেছিল। বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনে গত 15.5 বছর যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো একটি বিভৎস বিষয়। আসলে একের পর এক তো মামলা দেওয়া হয়েছে। 2018 সালে জাতীয় ছাত্রদলের কর্মসূচি ছিল, তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেই প্রতিষ্ঠাবার্ষিকী আমি অংশগ্রহণ করার জন্য আমি আমার জেলা পাবনাতে সেখানে আমি গেস্ট ছিলাম। সেখানে পুলিশ নির্মম আক্রমণ করে, গুলি করে, আঘাত করে আমাকে রক্তাক্ত করা হয়েছিল। সেখানে আমি জ্ঞানশূন্য ছিলাম। তারপর আমাকে সেখানে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে ঢাকা আনা হয়েছে। পরবর্তীতে এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার আমাকে এয়ার অ্যাম্বুলেন্সকে ব্যাংককে পাঠানো হয়েছে। তারপরে চিকিৎসা নেওয়ার পর যখন আস্তে আস্তে সুস্থ হয়ে গেছি, তখন আবার স্বাভাবিক রাজনীতিতে ফিরে এসেছি। তারপরে আমাকে আবার কয়েকবার জেলে যেতে হয়েছে। গত 15.5 বছর জেলে ঢোকা, বের হওয়া, মামলা, হামলা,
কোর্টের বারান্দা, এইভাবেই কিন্তু আমার সহ আমার সহকর্মীদের সবাই কেটেছে। আমরা রাজনীতি করি, বাংলাদেশের রাজনৈতিক কালচার অনেক সময় বিরোধী দলের উপর কিছু দমন পীড়নের হয়ে থাকে, আমরা এটাকে মেনে নিয়েই রাজনীতি এসেছি। কিন্তু দুঃখের বিষয়, বিগত আন্দোলন সংগ্রামগুলো সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমাকে। এই জেলে গিয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি যে পালিয়ে পালিয়ে বেরিয়েছি বিভিন্ন হারে। আমার পরিবারের সদস্য বাসায় থাকতে পারেনি, বাসাতে পুলিশ ডিবি রেড দিয়েছে, তারাও পালিয়ে পালিয়ে